আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে মূলত আমরা আরও একটি সৃজনশীল সলভ করব। চলো আমরা দেরি না করে প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। দেখো প্রশ্নটা আমরা যদি একটু দেখি, তো নিচে দেওয়া আছে আমাদের কি বলতো প্রোটন সংখ্যা, এবং উপরে দেওয়া আছে কি বলতো প্রতীকী অর্থ, অর্থাৎ মৌলের প্রতীক নয় আর কি, এগুলা জাস্ট প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। দেখো এ মৌলটা আসলে কি হাইড্রোজেন, কারণ পারমাণবিক সংখ্যা কত 1, তাই না? বি মৌলটা আসলে কে বলতো কার্বন, কারণ পারমাণবিক সংখ্যা কত 6। আবার দেখো সি মৌলটা হচ্ছে সোডিয়াম, কেন? কারণ পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এবং দেখো ডি মৌলটা হচ্ছে আসলে কে বলতো ক্লোরিন, কারণ পারমাণবিক সংখ্যা কত 17। ওকে, তাহলে মৌলগুলো কিন্তু আমরা বের করে ফেলতে পারছি, এটা খুবই ইজি ছিল। ওকে, এখন আসো ক নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে, যে যৌগমূলক কাকে বলে। মনে রাখবা, একের অধিক পরমাণু একসাথে যুক্ত হয়ে যদি একটি অণু গঠন করে এবং ওই অণুর আয়ন যদি একটি পরমাণুর ন্যায় আচরণ করে, তখন তাকে আমরা কি বলবো? যৌগমূলক। আমি আবারও ক্লিয়ার করতেছি, একের অধিক পরমাণু একসাথে যুক্ত হয়ে একটি অণু গঠন করে এবং উক্ত অণুর আয়ন যদি একটি পরমাণুর ন্যায় আচরণ করে, তখন সেই মৌলটা বা সেই যৌগটাকে আমরা বলবো কি? যৌগমূলক। ওকে, যেমন তুমি দেখতে পারো NH4+, এটা একটা যৌগমূলক। যেমন তুমি দেখতে পারো SO4 2-, এটা একটা যৌগমূলক। ঠিক আছে, এগুলো হচ্ছে যৌগমূলক। এখন আসো, বলছে ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, ব্যাখ্যা করো। ওকে, চলো এটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত? 2, তাই না? আচ্ছা, যোজ্যতা বা যোজনী কি? যোজ্যতা বা যোজনী হচ্ছে কোনো মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে সেটাকে আমরা বলি যোজ্যতা ইলেকট্রন। আর সে যতটি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে আয়ন গঠন করে সেটা হচ্ছে তার যোজনী। এখন ম্যাগনেসিয়াম হচ্ছে একটি ধাতু, তার যোজ্যতা হচ্ছে কত? 2। কিভাবে আমরা বুঝবো? চলো ম্যাগনেসিয়ামের আমরা একটু ইলেকট্রন বিন্যাস করে দেখব। ম্যাগনেসিয়াম কত? 12। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p কত বলো তো? 6। 3s2 3p কত বলো তো? আচ্ছা 3s2 3p তো আর যাবে না। তাহলে দেখো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা। তাহলে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে ভাইয়া? 2টা। তাহলে কোন মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকার কথা ছিল কয়টা? 8টা। তাহলে সে কিন্তু কি হতো? স্থিতিশীল। যেহেতু ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, তার মানে সে কিন্তু স্থিতিশীল মৌল না। তবে প্রত্যেক মৌলই চায় কি? সেটা যেন তা কি করতে পারে? স্থিতিশীলতা অর্জন করতে পারে। আর এই স্থিতিশীলতা অর্জনের জন্য সে কি করে বলতো? তার শেষ কক্ষপথে যে 2টা ইলেকট্রন আছে, সে 2টা ইলেকট্রন কিন্তু সে ত্যাগ করে। অর্থাৎ ম্যাগনেসিয়াম পরমাণু তার শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন সে ত্যাগ করে সে কিসে পরিণত হয়? ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়। তাহলে এই যে দেখো, সে 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ পরিণত হলো। দ্যাটস ওয়াই তার যোজ্যতা বা যোজনী কত বলতো? তার যোজ্যতা বা যোজনী হচ্ছে 2। আশা করি ম্যাগনেসিয়ামের যোজ্যতা বা যোজনী 2 কেন হয় ক্লিয়ার হয়েছে আমরা। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের কি বলতো খ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে, চলো প্রশ্নটা বোঝার চেষ্টা করি। গ নাম্বার প্রশ্ন বলছে CA যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ডায়াগ্রাম সহ ব্যাখ্যা করো। CA, তাহলে সি যৌগটা ছিল সোডিয়াম, এ যৌগটা ছিল হচ্ছে হাইড্রোজেন। তো চলো এটা আমরা বন্ধন গঠন ডায়াগ্রাম সহ ব্যাখ্যা করার চেষ্টা করি। তাহলে গ নাম্বার প্রশ্নটা একটু দেখো, সি যৌগটা আমাদের কে ছিল বলতো? সি যৌগটা ছিল আমাদের সোডিয়াম। তাহলে সোডিয়াম একটা কি বলতো? ধাতু। আচ্ছা ভালো কথা, তাহলে সোডিয়াম হচ্ছে আমাদের একটা ধাতু। ধাতু। এবং দেখো এ যৌগটা আমাদের কে ছিল বলতো? এ যৌগটা ছিল আমাদের হচ্ছে হাইড্রোজেন। তাহলে এটা কিন্তু আমাদের একটা কি বলতো? অধাতু। তাহলে আমরা কিন্তু জানি ধাতু এবং অধাতু এরা পরস্পর যখন বন্ধন গঠন করে তখন সেটাকে আমরা কি বলি বলতো? সমযোজী বন্ধন। কি বন্ধন বলে থাকি? সমযোজী বন্ধন। ওকে, এখন কথা হচ্ছে মৌলসমূহ আসলে বন্ধন গঠন কেন করে? কারণ প্রত্যেক মৌলই তার শেষ কক্ষপথটা পূর্ণ করে স্থিতিশীলতা অর্জন করতে চায়, যার কারণে এরা কেউ ইলেকট্রন আদান প্রদান করে বা কেউ ইলেকট্রন ত্যাগ করে, কেউ ইলেকট্রন গ্রহণ করে, কেউ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে। এখন দেখো এখানে সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে তুমি বুঝতে পারবে যে 1s2 2s2 2p6 3s1। দেখো তার শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? একটা। কিন্তু অষ্টক পূরণের জন্য তার ইলেকট্রনের প্রয়োজন কয়টা? 7টা। তো 7টা ইলেকট্রন গ্রহণ করার চাইতে একটা ইলেকট্রন ত্যাগ করা খুব সহজ, মানে শক্তি কম লাগবে, তাই না? যার ফলে এই যে সোডিয়াম পরমাণু তা সে স্থিতিশীলতা অর্জনের জন্য তার শেষ কক্ষপথের যে ইলেকট্রনটা আছে সে সেটা ত্যাগ করে। সে কি করে? তার কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌল নিয়ন, এই নিয়নের আকার সে ধারণ করে। অর্থাৎ দেখো ব্যাপারটা কেমন ঘটবে, এই যে সোডিয়াম তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হবে। ওকে, এখন কথা হচ্ছে আমরা দেখো এ যৌগটা কে ছিল? হাইড্রোজেন।
এই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে ইলেকট্রন বিন্যাস দ্বারাই কি বলতো 1s1, তার শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? একটা। কিন্তু 2 এর নিয়ম মানতে হলে শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকা উচিত ছিল? 2টা, অর্থাৎ স্থিতিশীলতা অর্জনের জন্য ইলেকট্রন প্রয়োজন 2টা, কিন্তু ইলেকট্রন আছে কয়টা? একটা, তাই না? তাহলে যেহেতু একটা ইলেকট্রন আছে তাহলে সেও তো স্থিতিশীলতা অর্জন করতে চাবে। তখন কি করে বলতো, সে যেহেতু অধাতু সে তো আর ইলেকট্রন ছাড়তে পারে না, যদিও হাইড্রোজেন এখানে ইলেকট্রন ত্যাগ করতে পারে, বাট এক্ষেত্রে কিন্তু সে ত্যাগ না করে কি করবে বলতো, এই যে সোডিয়াম যে একটা ইলেকট্রন ত্যাগ করলো সেই ইলেকট্রনটা সে গ্রহণ করবে। গ্রহণ করে সে কি পরিণত হবে বলতো, সে কিন্তু খুব সহজেই কি করতে পারবে, সে খুব সহজে কিন্তু একটা আয়নিক বন্ধন গঠন করতে, সরি আচ্ছা এখানে আমি একটু ভুল বলে আসছি, এটা আসলে সমযোজী বন্ধন হবে না, আয়নিক বন্ধন। কারণ আমরা জানি যে একটা ধাতু একটা অধাতুর সঙ্গে বন্ধন গঠন করলে সেই বন্ধনটা কি বন্ধন হয়? আয়নিক বন্ধন হয়, ঠিক আছে? অর্থাৎ এখানে দেখো সোডিয়াম থেকে একটা ইলেকট্রন হাইড্রোজেন গ্রহণ করে সে কিন্তু আয়নিক বন্ধন গঠন করবে, ঠিক আছে? কারণ আয়নিক বন্ধন কেন গঠিত হচ্ছে? কারণ দেখো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে কিন্তু আমাদের কি হয়? আয়নিক বন্ধনটা গঠিত হয়, যার কারণে এখানে কি হবে? আমাদের আয়নিক বন্ধনটা গঠিত হবে, ঠিক আছে? তাহলে এখন আসো ডায়াগ্রামটা আমরা একটু দেখার চেষ্টা করি। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো যতটুকু বলছি। এখন ডায়াগ্রামটা কেমন হবে দেখো, সোডিয়াম তার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন ছিল বলতো? যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে 8টা, এবং তৃতীয় কক্ষপথে ইলেকট্রন ছিল একটা, তাহলে সে এই একটা ইলেকট্রন কিন্তু কি করবে? ত্যাগ করবে। এখন দেখো কার সঙ্গে? হাইড্রোজেনের সঙ্গে। তাহলে হাইড্রোজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রন ছিল কয়টা? একটা। আচ্ছা আমরা এখানে একটু নিচে দিয়ে দেই। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সোডিয়াম পরমাণু, আর এটা হচ্ছে আমাদের একটা হাইড্রোজেন পরমাণু। দেখো এই ইলেকট্রনটা সে কিন্তু এখানে কি করে দিবে? দান করে দেবে, ওকে? তাহলে দান করে দিলে এখান থেকে আমরা কি জিনিসটা পাবো বলতো? এখান থেকে আমরা যে জিনিসটা পাবো, দেখো সোডিয়ামের শেষ কক্ষপথে এখন ইলেকট্রন কয়টা আছে বলতো? এখন ইলেকট্রন থাকবে 10টা, মানে 8টা। তাহলে এখন দেখো এটা কিন্তু প্লাস আয়ন হলো, কারণ কি? কারণ এই যে তার শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা ছিল সে ছেড়ে দিছে। তাহলে দেখো এটা তখন কিসে পরিণত হলো? সোডিয়াম প্লাসে পরিণত হলো। এবং দেখো এই যে হাইড্রোজেন সে কিন্তু ইলেকট্রনটা তখন কি করবে বলতো? ইলেকট্রনটা কিন্তু সে গ্রহণ করবে, ওকে? সে কিন্তু মাইনাস হয়ে গেছে, ওকে? সে কিন্তু কি হয়ে গেছে? মাইনাস। তার মানে দেখো এই যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সে কিন্তু তার কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌল নিয়নের আকার ধারণ করলো, এবং সে তার কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের আকার ধারণ করলো, যার মাধ্যমে তারা কিন্তু স্থিতিশীলতা ফিরে পেল, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে মূলত রাসায়নিক বন্ধন গঠনের কারণ, এবং এই যে এ এবং সি দ্বারা গঠিত যৌগের রাসায়নিক বন্ধন এইটি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এখন আমরা একটু ঘ নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করি। ঘ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে দেখো, ঘ নম্বর প্রশ্নে বলা আছে BA4, বি কে ছিল বলতো? কার্বন। তার মানে হচ্ছে দেখো বি তার সঙ্গে হচ্ছে এ মানে হাইড্রোজেন, মানে হচ্ছে মিথেন, ঠিক আছে? BA4 মানে হচ্ছে কি বলতো? মিথেন। আবার বলছে এডি, এডি কি বলতো? এ হচ্ছে হাইড্রোজেন আর ডি হচ্ছে কি বলতো? ক্লোরিন। তার মানে এ এবং ডি এটা হচ্ছে কি বলতো? HCl, ওকে? তাহলে এখন তুমি লক্ষ্য করো, বলছে এডি একই ধরনের যৌগ কিন্তু একটি পানিতে দ্রবণীয়, অন্যটি কি বলতো? অদ্রবণীয়। বিশ্লেষণ করো। আচ্ছা এটা আমাকে বিশ্লেষণ করতে বলছে, ঠিক আছে? চলো আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি কিভাবে আসলে এই ঘটনাটা ঘটে। দেখো আমরা ঘ নম্বরটা প্রশ্নটা যদি সলভ করতে চাই তাহলে আমাদের একটা যৌগ ছিল কি বলতো? CH4। তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, কার্বন হচ্ছে আমাদের একটা অধাতু এবং হাইড্রোজেন একটা অধাতু। তার মানে এই যৌগটা আসলে কি বলতো? সমযোজী যৌগ। কি যৌগ বলতো? সমযোজী যৌগ। কেন? কারণ এরা হচ্ছে অধাতু অধাতু বন্ধন গঠন করছে, তাই এটা হচ্ছে সমযোজী। আবার দেখো আরেকটা যৌগ ছিল কি? HCl, সেও কিন্তু আমাদের কি বলতো? দেখো হাইড্রোজেন হচ্ছে অধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু, তার মানে এরাও হচ্ছে কি বলতো? সমযোজী যৌগ। এরাও কি যৌগ? সমযোজী যৌগ। তাহলে দেখো এখানে দুইজনই সমযোজী যৌগ, কিন্তু একজন পানিতে দ্রবীভূত হয় আরেকজন হয় না। এর কারণ কি? দেখো পানিতে দ্রবীভূত হওয়ার শর্ত হচ্ছে, দ্রবণীয়তার শর্ত হচ্ছে কি বলতো? দ্রবণীয়তার শর্ত যদি আমরা লক্ষ্য করি তাহলে শর্তটা হচ্ছে এইরকম, অবশ্যই সেটাকে কি হইতে হবে? পোলার হতে হবে। কি হতে হবে? পোলার হতে হবে। এখন পোলার জিনিসটা কি বলতো? পোলার মানে হচ্ছে মূলত একটা যৌগের মধ্যে সমযোজী বন্ধনে থাকুক বা আয়নিক বন্ধনে থাকুক, স্বাভাবিকভাবে সমযোজীর ক্ষেত্রেই ধরা হয়। সমযোজী বন্ধনে আবদ্ধ দুইটা পরমাণু যদি একটা আংশিক ধনাত্মক এবং একটা আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি করে তখন সেটাকে আমরা পোলারিটি বা পোলার যৌগ বলে থাকি। যেটা মিথেনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সে কিন্তু কি বলতো? অপোলার। সে কি? অপোলার। এখন সে যে অপোলার এটা আমরা কিভাবে বুঝবো? দেখো ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য যদি 0.5 এর চেয়ে কম হয় তাহলে সেক্ষেত্রে সে কি বলতো? সে কিন্তু আমাদের অপোলার। এটা কিন্তু আমি তোমাদেরকে পড়াইছি, আশা করি জানো তোমরা এটা। তাহলে দেখো কার্বনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.5 এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1। তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করি দেখো তো কত আসছে? 0.4। তার মানে দেখো
এই ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা কত বলতো 0.5 এর চাইতে কম, যার কারণে সে হচ্ছে অপোলার। অপরদিকে তুমি যদি লক্ষ্য করো এখানে এই সেলটা হচ্ছে পোলার, এই সেলটা কি বলতো, এই সেলটা পোলার। পোলার কিভাবে বুঝবো, যদি ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা কি হয়, ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যটা যদি 0.5 এর চাইতে বেশি হয় এবং 1.9 এর চাইতে কম হয়, তাহলে সেটাকে বলা হয় কি বলতো, সেটাকে বলা হয় পোলার। তাহলে এখন দেখো এই দুটোর আমরা ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য বের করি। দেখো হাইড্রোজেন হচ্ছে 2.1, ক্লোরিন হচ্ছে 3.0, তাহলে 3.0 মাইনাস হচ্ছে কি বলতো 2.1। দেখো বিয়োগ করো তো কত আসে এখান থেকে, তাহলে বিয়োগ করলে দেখা যাচ্ছে 0.9, তার মানে 0.5 এর চাইতে বেশি আছে, 1.9 এর চাইতে কম আছে, তার মানে দেখো এই সেল কিন্তু একটা পোলার যৌগ। এই সেল পোলার যৌগ হওয়ার কারণে তার মধ্যে কি হয় বলতো, তার মধ্যে মূলত আমরা যদি লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে দেখব যে এই সেল এইটা কিন্তু পানিতে দিলে এরা বিয়োজিত হয়, অর্থাৎ H+ এবং Cl- এ পরিণত হয়, যার ফলে পানির ঋণাত্মক অংশ H+ কে আকর্ষণ করে, পানির ধনাত্মক অংশ ক্লোরিন মাইনাসকে আকর্ষণ করে, ফলে এরা পানিতে দ্রবীভূত হয়। তাহলে আকর্ষণটা কিভাবে হবে দেখো, যখন পানির ধনাত্মক অংশ H+ এখানে থাকে তখন পানির ঋণাত্মক অংশ অক্সিজেন কি করে বলতো, এই H+ কে কিন্তু আকর্ষণ করে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা চিত্রটা কেমন হবে আমাদের, এই যে দেখো এভাবে যদি তুমি চিত্র দাও তাহলে এটা ডেল মাইনাস ডেল মাইনাস ডেল মাইনাস ডেল মাইনাস। ওকে, তাহলে দেখো এই হচ্ছে আমাদের হাইড্রোজেন, এই হচ্ছে আমাদের কি বলতো হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে দেখো হাইড্রোজেন। ওকে, এই যে দেখো হাইড্রোজেন, এই হচ্ছে আমাদের হাইড্রোজেন। তাহলে দেখো এখানে কিন্তু হাইড্রোজেনকে ঘিরে কি ঋণাত্মক অংশটা কিন্তু আকর্ষণ করছে। আবার এই যে দেখো যখন অ্যাসিডের এই যে ঋণাত্মক অংশ Cl মাঝে থাকে, তখন পানির যে ঋণাত্মক অংশ ছিল কে ছিল বলতো, পানির যে ধনাত্মক অংশ ছিল অর্থাৎ H, এগুলা কিন্তু কি করে বলতো, এগুলা হচ্ছে ক্লোরিনকে কিন্তু আকর্ষণ করে, কি করে ক্লোরিনকে আকর্ষণ করে। আবার তুমি লক্ষ্য করো তাহলে এখান থেকে যদি একটা অক্সিজেন দেওয়া হয় তাহলে দেখো এই যে ডেল প্লাস, এই হচ্ছে ডেল প্লাস। ওকে, তাহলে আবার দেখো এখানে যদি আমরা একটা অক্সিজেন দিই তাহলে এই যে দেখো ডেল প্লাস, এই যে দেখো ডেল প্লাস। ওকে, এগুলা কিন্তু আকর্ষণ করে। আবার দেখো এই যে একটা ইস, এই যে একটা ইস, তার মানে দেখো ডেল প্লাস, এই হচ্ছে ডেল প্লাস। তার মানে দেখো এই যে, তার মানে দেখো ধনাত্মক অংশকে ঋণাত্মক অংশ আকর্ষণ করতেছে, ঋণাত্মক অংশকে ধনাত্মক অংশ আকর্ষণ করতেছে, যার ফলে এই সেলটা কিন্তু পানিতে দ্রবীভূত হচ্ছে। কিন্তু এই যে মিথেন, সে কি ছিল, অপোলার ছিল। অপোলার হওয়ার কারণে মূলত মিথেনের মধ্যে কি হয় না বলতো, অপোলার, মিথেন অপোলার হওয়ার কারণে এর মধ্যে কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক অংশ নাই, ধনাত্মক বা ঋণাত্মক অংশ কিন্তু সৃষ্টি হয় না। ঠিক আছে, ঋণাত্মক নেই। ঠিক আছে, যার ফলে এটা কিন্তু পানিতে দ্রবীভূত হয় না। তার মানে দুইটা যৌগে একই ধরনের হওয়া সত্ত্বেও কিন্তু পানিতে দ্রবীভূত নাও হতে পারে। আশা করি তোমরা তোমাদের অ্যান্সারটা পেয়ে গেছো। তো দেখো খুব সহজে তুমি তোমার সমস্যাটা সমাধান করে নিতে পারলে। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবসময় টেকনিক্যাল এডুকেশনের সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।